হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর এনইপি লং কোশ্চেন সাজেশন 2025 নিয়ে। তোমাদের মধ্যে যাদের সেকেন্ড সেমিস্টারে বেঙ্গলি মাইনর পেপার রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তো প্রথমেই তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের সিলেবাসে কী রয়েছে। সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ ও ভাষাতত্ত্ব। সিলেবাস 2025। পর্ব 1 চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। পর্ব 2 অনুবাদ সাহিত্য। পর্ব 3 মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী। পর্ব 4 বাংলা ভাষাতত্ত্ব, ধ্বনির বর্গীকরণ। তারপরে দেখো পরীক্ষার নির্দেশিকা দেওয়া রয়েছে। 1 মার্কের 8টি প্রশ্ন থাকবে, যেখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যেখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে। পর্ব 1 চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী। চর্যাপদ। প্রথম প্রশ্ন, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন সমাজের চিত্রগুলি তুলে ধরো, অথবা চর্যাপদ তৎকালীন সমাজের বাস্তব দলিল, উক্ত মন্তব্যটির বিচার করো। অথবা চর্যাপদাবলিতে সামাজিক জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। তো প্রথমেই তোমাদের বলে রাখি, আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্নোত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। একটি পেপারের সাজেশন প্রাইস মাত্র 99 টাকা। তোমরা যদি 99 টাকা পেমেন্ট করো, তাহলে তোমরা ছোট এবং বড় প্রশ্নোত্তরের সম্পূর্ণ পিডিএফ কপিটি পেয়ে যাবে। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমরা খুব ভালো করে প্রশ্নের উত্তরগুলি দেখে নাও এবং দেখো যে আমাদের সাজেশন কোয়ালিটি কেমন। আমাদের সাজেশন 100% কোয়ালিটি সম্পন্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? চর্যাপদের সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রশ্নের উত্তরটা দেখো, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ভালো করে তোমরা ফলো করো, ভিডিওটি স্কিপ করবে না। এরপরের প্রশ্ন দেখো, চর্যাপদের কাব্যমূল্য বিচার করে এর গুরুত্ব বিশ্লেষণ করো, অথবা চর্যাপদের সাহিত্যমূল্য ও তাৎপর্য বিচার করো। এর পরের প্রশ্ন দেখো, চর্যাপদ কে কবে সম্পাদনা করে গ্রন্থাকারে প্রকাশ করেন? সন্ধ্যা ভাষা কী? সন্ধ্যা ভাষার স্বরূপ সম্পর্কে আলোচনা করো। আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশন পিডিএফ কপি বাই করো, তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন পিডিএফ কপির মধ্যে থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে পরীক্ষাতে। তাই দেরি না করে আমাদের ডেসক্রিপশন বক্সটি ফলো করো, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে, আমাদের ওয়েবসাইট লিঙ্কও দেওয়া থাকছে এবং আরও দেওয়া থাকছে তোমাদের অনেক রকমের ইম্পর্টেন্ট ইনফরমেশান। তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করে ওখান থেকে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও। এরপরে শ্রীকৃষ্ণ কীর্তন। পরের প্রশ্ন দেখো, বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলা হয় কেন? ব্যাখ্যা করো। অথবা বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাশৈলী, কাব্যিক বৈশিষ্ট্য, কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। তোমরা যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা নিয়ে ভাবছো, তারা আমাদের প্রশ্নের উত্তরগুলি খুব সুন্দরভাবে ভালো করে দেখে নাও। আশা করছি এই প্রশ্নের উত্তরগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমাদের সাজেশন কোয়ালিটি কেমন। পরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কয়টি খণ্ড রয়েছে? খণ্ডগুলির পরিচয় দাও। এরপরে দেখো বৈষ্ণব পদাবলী। পরের প্রশ্ন, প্রাকচৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। এরপরের প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন? সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসেবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো।
পরের প্রশ্ন দেখো, বৈষ্ণব পদকর্তা হিসেবে জ্ঞানদাসের কবিতার কৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন দেখো, বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের তুলনামূলক আলোচনা করো। এবার দেখো পর্ব 2, অনুবাদ সাহিত্য ও চৈতন্য জীবনী সাহিত্য, কৃত্তিবাসী রামায়ণ। প্রথম প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। এইসব প্রশ্নগুলি যদি তোমরা একবার ভালো করে পড়ে নাও তাহলে পরীক্ষাতে তোমাদের আর কোনো টেনশন করার দরকার নেই। তোমরা এর ভিতর থেকে সব কমন পেয়ে যাবে, নিশ্চিন্তে পরীক্ষা দিয়ে আসতে পারবে। এরপরের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে? তার কাব্যের মৌলিকতা বা অভিনবতার দিকগুলি বিচার করো। অথবা কৃত্তিবাসী রামায়ণ নিছক অনুবাদ সাহিত্য কিনা বিচার করো, এই সূত্রে তার মৌলিকতার দিকগুলি আলোচনা করো। আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আপলোড করা রয়েছে। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখে আসতে পারো। তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্কগুলি দেওয়া থাকছে। পরের প্রশ্ন, কৃত্তিবাসের রামায়ণের মৌলিক দিকগুলি আলোচনা করো। এরপরে দেখো কাশিদাসী মহাভারত। পরের প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন, কাশিরাম দাসের কবি কৃতিত্ব আলোচনা করো। এরপর চৈতন্য জীবনী সাহিত্য। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত গ্রন্থটির গুরুত্ব কতখানি বিচার করো। অথবা বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যটির নাম উল্লেখ করে তার গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রেষ্ঠ চৈতন্য জীবনী কাব্যের রচয়িতার নাম কি? তার শ্রেষ্ঠত্বের দিকগুলি বিচার করো। মধ্যযুগে রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি মনে করবে শ্রেষ্ঠ তা তুমি যুক্তি দিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কাব্যের রচয়িতা হিসেবে কৃষ্ণদাস কবিরাজের কবি প্রতিভা মূল্যায়ন করো। এরপরে দেখো পর্ব 3, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল। প্রথম প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কাব্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। আমাদের সাজেশনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আমাদের সাজেশনে তোমরা দেখবে প্রত্যেকটি প্রশ্ন সিলেবাস অনুযায়ী, ইউনিট অনুযায়ী পর্ব আকারে ভাগ ভাগ করে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন, মনসা মঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত ও নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, নারায়ণ দেবের কাব্য প্রতিভা বিচার করো। এবার দেখো চণ্ডীমঙ্গল। পরের প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর প্রতিভা বিচার করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? তার কবি প্রতিভার অভিনবত্বের দিকগুলি বিচার করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড ও কী কী? এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো। অথবা চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো। এবার দেখো ধর্মমঙ্গল। পরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভা বা কাব্য বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার যে কোনো একজন কবি প্রতিভার মূল্যায়ন করো। তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশন পিডিএফ কপি বাই করো তাহলে মাত্র 99 টাকার মধ্যেই লং এবং শর্ট কোয়েশ্চেনের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে। তোমরা পেমেন্ট করে অনলাইনে পেমেন্ট রিসিভ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি সেন্ড করে দেব। এবার দেখো অন্নদামঙ্গল। পরের প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কত খণ্ডে বিভক্ত? ভারতচন্দ্রের কাব্য প্রতিভা বিচার করে তাকে যুগসন্ধির কবি বলা হয় কেন তা লেখো।
এরপরের প্রশ্ন, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এবার দেখো শাক্ত পদাবলী। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেনের আবির্ভাবকাল ও পরিচয় দিয়ে তার কবিকৃতিত্বের পরিচয় দাও, অথবা শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ কবি হিসাবে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো। এবার পরের পর্ব দেখো, পর্ব 4 বাংলা ভাষাতত্ত্ব। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা আদি বাংলা ভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, ভাষার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি সূত্রবদ্ধভাবে আলোচনা করো। এবার দেখো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ। পরের প্রশ্ন, আধুনিক বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা আদিমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। শুধুমাত্র আদিমধ্য বাংলা ভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে, অথবা অন্তমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। অন্তমধ্য বাংলা ভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা হয় কিনা এ বিষয়ে তোমার মতামত দাও। এরপরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার জন্ম কিভাবে হলো তা বিবর্তনের ধারণাটি বর্ণনা করো, অথবা বাংলা ভাষার জন্ম ইতিহাস আলোচনা করো। এবার দেখো স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বিষয়টি আলোচনা করো। এরপরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলির বর্গীকরণ করো। এবার দেখো ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা ও সূত্র। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের কয়টি ধারা বা সূত্র রয়েছে এবং সেগুলি কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা ধ্বনি পরিবর্তনের মূল সূত্রগুলি উদাহরণসহ লেখো। এরপরের প্রশ্ন দেখো, উপভাষা কাকে বলে? উপভাষার শ্রেণীবিভাগ করে যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন দেখো, উপভাষা কাকে বলে? উপভাষার বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, রাঢ়ী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, কামরূপী বা রাজবংশী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা কামরূপী বা রাজবংশী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো।